প্রেম ভালোবাসা, হাসি মজা, তন্ত্র ও ভয়, সঙ্গে রয়েছে আরও কিছু বাংলা ক্লাসিক্স। এই সমস্ত কিছু দিয়ে ঘেরা আমাদের চ্যানেল বিএসএক্স 2.0। তাই বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই নতুন কোনো গল্প নিয়ে আমরা আসবো তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য অরূপ অধিকারীর লেখা কুঠির বনলতা। গল্প পাঠে অরূপ, গল্পের সূত্রধার আমি শ্বেতা, পোস্টার নীলেশ। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক কুঠির বনলতা। কলকাতার ব্যস্ত জীবন যখন আমার স্নায়ুর ওপর প্রবল চাপ সৃষ্টি করেছিল, তখন আমার মনে হয়েছিল এমন এক নির্জনতা প্রয়োজন, যেখানে শুধু আমি আর আমার সৃজনশীলতা থাকবে। বীরভূমের প্রান্তরে অবস্থিত বনলতা কুঠিরের বিজ্ঞাপনটি আমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখলাম, তখন আমার মনে হয়েছিল এটি আমার গন্তব্য। বাড়িটির মালিক মিস্টার চ্যাটার্জি ফোনে আমাকে বারবার বলেছিলেন, দেখুন অনেক বাবু, সাধারণত মানুষ নির্জনতা বলতে শ্মশানে নীরবতাকে বোঝে, কিন্তু এই বাড়িটি আলাদা। এটি কথা বলে, এটি হাসে। এখানে আপনি একা নন, এখানে প্রাণ আছে, বুঝলেন? প্রাণ আছে। আমি তখন বিষয়টিকে কবিত্ব হিসেবেই ধরে নিয়েছিলাম, কিন্তু কে জানতো যে এই যাত্রায় না থাক, সে কথা পরে বলছি। এখানে নিজের বিষয়ে কিছু বলে রাখা ভালো। আমার নাম অনিক বসু। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনিং করে থাকি। তাই যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যেতে আমার কোনো প্রবলেম থাকে না, কারণ দরকারের মধ্যে শুধু আমার ল্যাপটপ আর একটু ভালো মতো ইন্টারনেট থাকলেই আমি খুশি হই। মিস্টার চ্যাটার্জিকে ফোন করার কদিন পরে আমি বেরোবো ঠিক করলাম, কিন্তু মধ্যিখানে একটু সমস্যা হয়ে যাওয়ায় আমার যাওয়াটা কিছুদিন পিছিয়ে গেল। মাঝে দু একবার মিস্টার চ্যাটার্জি ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি যাব না যাব না। আমি তাকে বলেছিলাম যে আমার কাজ গোছাতে একটু সময় লাগছে, তবে আমি অবশ্যই ওই বাড়িতে যাব। তাই ঠিক 8 দিন বাদে আমি বের হলাম। সেদিন শনিবার। স্টেশনে নামার পর গ্রাম্য মেঠো পথ পেরিয়ে যখন আমি বাংলোর সামনে এসে পৌঁছলাম, তখন গোধূলি বেলা। বাড়িটার স্থাপত্য রীতিমতো অবাক করা। লাল ইটের ওপর সাদা পলেস্তারা, বিশাল বিশাল খিলান দেওয়া দরজা, আর ছাদে পুরানো দিনের চিলেকোঠা। গেট দিয়ে ঢোকার সময় খেয়াল করলাম যে বাগানের প্রতিটি ফুল যেন অস্বাভাবিক রকমের উজ্জ্বল। সাধারণত শরৎকালে এত বিচিত্র ধরনের রঙিন ফুল একসাথে ফোটার কথা নয়, কিন্তু এখানে জবা, শিউলি, এমনকি বসন্তের পলাশও যেন একসাথে ফুটে আছে। বাতাসে গন্ধের একটা ভারী মাদকতা ছিল। বাড়িটি আমার দারুণ পছন্দ হয়েছে। সেই জন্যই মিস্টার চ্যাটার্জিকে আগাম টাকার সমেত আরও কিছু উপরিও দিলাম। উনি খুশি হয়ে চলে গেলেন। জিনিসপত্র বুঝতে বুঝতে একটু বেশি রাত হয়ে গেল আমার। স্টেশন থেকে আসবার সময় কিছু খাবার আমি কিনে এনেছিলাম। ঘড়িতে রাত 10:12 দেখে খাবারগুলো বের করে খেয়ে ফেললাম। বনলতার আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল না, তাই নির্জনতাকে এই প্রথমবার এত প্রাণ ভরে উপভোগ করলাম। তবে মানুষ যতই নির্জনতা খুঁজুক না কেন, মানুষকে ছাড়া তার কখনোই চলবে না। তবে হ্যাঁ, লোকটা যদি কবি হয় তাহলে সেই ব্যাপার আলাদা, কারণ শুনেছি যে কবিরা সব সময় নির্জনতাকেই পছন্দ করেন। এখানে ইন্টারনেটের অবস্থা খুব একটা ভালো নয়,
তাই যদি হঠাৎ করে কোনো কাজ এসে পড়ে তাহলে সেটা করে দেওয়াটা আমার পক্ষে একটু চাপদায়ক হবে। তাই রাত 12টা পর্যন্ত কিছুটা খোঁজাখুঁজি করার পর কিছুই সুব্যবস্থা করতে না পেরে ঘুমিয়ে পড়লাম। প্রথম দিনটি বেশ ভালোই কাটলো। গতকাল মালি রামচরণ আমার ঘর গুছিয়ে দিয়ে বিকেলে বিদায় নিয়েছিল। আমি বিশাল হল ঘরের সোফায় গা এলিয়ে দিয়ে ভাবলাম, শহর থেকে এত দূরে এই প্রশান্তিটাই তো আমি চেয়েছিলাম। সেদিন রাত 10টা নাগাদ আমি যখন ল্যাপটপে একটি কমপ্লেক্স ডিজাইনের কাজ করছিলাম, তখন প্রথমবার টের পেলাম যে বাড়িটা শান্ত নয়। সাধারণত রাতের বেলা পুরনো বাড়িগুলো কাঠ ফাটার শব্দ বা ইঁদুরের দৌড়াদৌড়িতে শব্দ করে, কিন্তু এখানে শব্দগুলো ছিল একদম মানুষের মতো। রান্নাঘরে যেন কেউ পরম আয়েসে সবজি কাটছে। বঁটি ঘষার একটা রিদমিক শব্দ আমার কানে আসছে। আমি প্রথমে ব্যাপারটা অতটা গুরুত্ব দিলাম না, কিন্তু রাত 11টার দিকে আমার স্টাডি টেবিলের নিচে কেউ যেন আলতো করে পা দিয়ে ধাক্কা দিল আমায়। আমি চমকে নিচে তাকালাম, কিন্তু সেখানে কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণীও ছিল না। আমি ভাবলাম হয়তো স্নায়ুর ভুল, কিন্তু কিছুক্ষণ পরেই সারা বাড়িতে একটা মিহি সুরের গুনগুন গান ছড়িয়ে পড়ল। সুরটা খুব চেনা, অথচ শব্দগুলো বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল কোনো মা তার সন্তানকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছে। আমি ঘর থেকে বেরিয়ে করিডোরে এসে দাঁড়ালাম। টর্চের আলো ফেলতেই দেখলাম করিডোরের শেষে যে বড় আয়নাটা আছে তার উপর ঘাম জমেছে, আর সেই ঘামের ওপর সুস্পষ্ট করে লেখা স্বাগতম। লেখাটি কিছুক্ষণ পরে মিলিয়ে গেল। আমার শির দ্বারা দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। নির্জনতা খুঁজতে গিয়ে আমি কি কোনো আদিম প্রেতভূমিতে এসে পড়েছি, বা নিজের অজান্তে কি কোনো পরলোকের বাসিন্দাকে রাগিয়ে দিয়েছি? কোনো মতে নিজের ঘরে ফিরে এসে গ্লাস থেকে কিছুটা জল খেলাম। তারপর কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা সূর্যের আলোয় রাতের আতঙ্কটা কিছুটা কমে গেল। আমি নিজেকে বোঝালাম যে বিগত কয়েক মাস যেভাবে আমি রাত জেগে চলেছি ও এতগুলো ভূতের গল্পের জন্য পোস্টার ক্রিয়েট করেছি, তাই হয়তো আমার হ্যালিউসিনেশন হচ্ছে। হ্যাঁ, তাই হবে, নাহলে ভূতের বাড়িতে থেকে কি বেঁচে থাকা যায়? কই, এমন কোনো গল্প তো দেখলাম না যেখানে ভূতের বাড়িতে থেকে কেউ বেঁচে ফিরতে পারে। এইরকমভাবে মনকে বুঝিয়ে আমি স্নান করতে যাওয়ার জন্য উঠলাম। বাথরুমে ঢুকে দেখলাম বাথটাবটা ভর্তি হয়ে আছে হালকা গরম জলে, এবং সেখানে গোলাপের পাপড়ি ভাসছে। কিন্তু আমি তো সবে বাথরুমে ঢুকলাম, আর রামচরণও তো এখনো আসেনি। তাহলে জল ভরলো কে? দুপুরের দিকে আমি লাইব্রেরি ঘরে বসে বই খুঁজছিলাম। হঠাৎ আমার ঘাড়ের কাছে কেউ যেন খুব গরম নিঃশ্বাস ফেলল। আমি ছিটকে সেখান থেকে ছড়ে যেতেই দেখলাম যে চেয়ারটিতে আমি এতক্ষণ বসেছিলাম সেটি একা একাই দুলছে, যেন কেউ এইমাত্র ওখান থেকে উঠে গেল। এসব
এসব কি হচ্ছে আমার সাথে? আমি দুপুরবেলাতেও কি ভূত দেখছি? বিকেলের দিকে আমি ল্যাপটপ নিয়ে বাগানে গিয়ে বসলাম। একভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখ গেল বাংলোর দোতলার জানলার দিকে। দেখলাম সেখানে একটি ছোট শিশু আমাকে হাত নেড়ে ডাকছে। শিশুটির পরনে পুরনো আমলের ধুতি আর পাঞ্জাবি। আবারও আমার অবাক হওয়ার পালা। বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই। আমি সমস্ত কাজ ফেলে দৌড়ে ওপরে গেলাম, কিন্তু দোতলার সেই ঘরটি ছিল তালা বন্ধ। বাইরে থেকে কোনোভাবেই ভেতরে ঢোকা সম্ভব নয়, অথচ ভেতর থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি খিলখিল করে হাসির শব্দ। সেই হাসির সাথে মিশে আছে হাজার হাজার মানুষের গুঞ্জন। যেন কোনো শিশুর হাসি দেখে পুলকিত হচ্ছে ঘর ভর্তি লোক। কিছুক্ষণ পর সেই হাসি মিলিয়ে গেল ও সাথে সাথে গুঞ্জনও মিলিয়ে গেল। আমি বাইরে গিয়ে বাড়িটাকে ভালো করে দেখলাম। অসামান্য সুন্দর একটি বাড়ি, কিন্তু এই যে জিনিসগুলো ঘটে চলেছে এগুলো কি স্বাভাবিক? তৃতীয় রাতে বাড়িটি তার আসল রূপ প্রকাশ করলো। সন্ধ্যা হওয়ার পর থেকেই আকাশ মেঘলা হয়ে উঠল, ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। কিন্তু সেই হাওয়ার কোনো শীতলতা ছিল না, ছিল আগুনের মতো উত্তাপ। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। আমার মনে হচ্ছিল যে ঘরের কোণগুলোতে জমাট বাঁধা অন্ধকারগুলো যেন নড়াচড়া করে বেড়াচ্ছে। ঘড়ির কাঁটা যখন ঠিক রাত 12টার ঘরে পৌঁছালো, তখন পুরো বাড়িটা হঠাৎ করে যেন কেঁপে উঠল। নিচের তলায় যেন একটা বিশাল ভোজসভা শুরু হয়েছে। থালা বাসনের ঝনঝনানি, উচ্চস্বরে কথা বলা, হাসাহাসি, সব মিলিয়ে মনে হচ্ছিল কয়েকশো মানুষ যেন জমা হয়েছে সেই ঘরে। আমি সাহস করে বিছানা ছেড়ে উঠলাম। তারপর পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করলাম। সিঁড়ির মাঝপথে গিয়ে আমাকে থমকে দাঁড়িয়ে পড়তে হলো। আমার সর্বাঙ্গ যেন আড়ষ্ট হয়ে গেল এক মুহূর্তে। সেখানে আমি যা দেখলাম তা কোনো মানুষের পক্ষে সহ্য করা কঠিন। দেখলাম নিচতলার হল ঘরে কোনো মানুষ নেই, কিন্তু আসবাবপত্রগুলো সব শূন্যে ভাসছে। একটি বিশাল টেবিলের চারপাশে চেয়ারগুলো এমনভাবে সাজানো যেন অদৃশ্য কেউ সেখানে বসে আছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো শূন্যে ভাসমান গ্লাসগুলোতে লাল রঙের কোনো তরল আপনা আপনি ভরে উঠছে। হঠাৎ সব থেমে গেল। অন্ধকার চিরে একটা দীর্ঘশ্বাস শোনা গেল। আমার মনে হলো যেন পেছনে কেউ সে দাঁড়িয়েছে আমার। যত সাহস সব একত্র করে পেছনে তাকাতেই দেখলাম প্রথম দিন আয়নায় যে বৃদ্ধকে আমি দেখেছিলাম সে এখন বাস্তবে আমার পেছনে এসে দাঁড়িয়েছে, কিন্তু তার কোনো পা নেই। সে শূন্যে ভাসছে। তার মুখটা বীভৎসভাবে কাটা, অথচ সে অনবরত হাসছে। বৃদ্ধ নিচু স্বরে বলল, তুমি যাবে না তো? আমাদের অনেকের জন্য পড়লে কেউ অতিথি এসেছে, তোমাকে যেতে দেব না, তোমাকে যেতে দেব না। সব কথা বলার সময় তার মুখ থেকে কালো তরল চুইয়ে পড়তে লাগলো।
তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে মেঝের ওপর পড়ে গেল। শুধু কালো দুটো গহ্বর থেকে গেল। সেখান থেকেও কিলবিল করে বেরোতে লাগলো কালো কালো মাকড়সা ও পোকা। এই দৃশ্য আমি আর সহ্য করতে পারলাম না। আমি পালানোর জন্য সদর দরজার দিকে দৌড়াতে লাগলাম, কিন্তু দরজাটা যেন দেওয়ালের সাথে মিশে গেছে। আমি পাগলের মতো দেওয়ালে কিল চড় মারতে লাগলাম। বাড়িটা তখন কাঁপতে কাঁপতে যেন আমার গায়ের উপর ভেঙে পড়তে চাইছে। দেয়াল থেকে রক্ত চুইয়ে পড়ছে না, বরং দেওয়ালগুলো যেন চামড়ার মতো কুঁচকে যাচ্ছে। বাড়িটা যেন এক বিশাল দানবীয় ফুসফুস, যা শ্বাস নিচ্ছে, যা নিঃশ্বাস ছাড়ছে। তারপরে দেখলাম মেঝের ওপর অসংখ্য মানুষের হাত বেরিয়ে আসছে। মেঝের ভেতর থেকে বেরিয়ে ওঠা একটা হাত আমার পা চেপে ধরল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। শুধু বেরোলো এক অমানসিক আর্তনাদ। আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো এই বাড়িতে ঘটে আসা শতাব্দীর পর শতাব্দী ধরে চলা নৃশংসতার দৃশ্য। আমি দেখলাম যে কিভাবে মানুষের শরীর থেকে প্রাণ কেড়ে নিয়ে এই বাড়িটি নিজেকে সজীব রাখে। বাড়িটির প্রত্যেকটি দেওয়াল যেন আমার দিকে সরে আসতে লাগলো। সামনে দরজার জায়গায় একজোড়া কালো চোখের গহ্বর, আর সেখান থেকে বের হয়ে আসছে কালো সব পোকামাকড়ের দল। আমার চোখ বন্ধ হয়ে এলো। আমি জ্ঞান হারালাম। যখন চোখ খুললাম তখন সকাল হয়েছে। বাইরে রামচরণের গলার স্বর পেলাম। বাবু, বাবু দরজা খুলি, বাবু, বাবু দরজা খুলুন। দৌড়ে গিয়ে দরজা খুললাম। দরজা খোলার পর অনেকক্ষণ রামচরণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখের চাহনির একটাই কারণ এখনো, সে ভাবছে আমি বেঁচে আছি কি করে। আমি রামচরণকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বললাম, রামচরণ, আমাকে বলো এই বাড়িতে কি ঘটে চলেছে, বা যা ঘটছে বা যা আমি দেখছি তা কি সত্যি নাকি ভুল, নাকি আমার মাথা খারাপ হয়েছে? রামচরণ, আমায় সব খুলে বলো, রামচরণ, খুলে বলো। রামচরণ এক চমকপ্রদ ঘটনা শোনালো। বহুকাল আগে এই বাড়ির জমিদার ছিলেন বহু নিষ্ঠুর। প্রজন্মের পর প্রজন্ম তারা মানুষের উপর শুধু অত্যাচার করে এসেছিল। মৃত্যুর পরও তাদের শান্তি হয়নি, কারণ তারা মানুষকে শান্তিতে দেখতে পছন্দই করে না। আজ পর্যন্ত এই জমিদার বাড়িতে যতজন মারা গেছে কেউই মুক্তি পায়নি। তাই বাড়িতে কেউ এলে তাদের খুব মজা হয়। তাকে ভয় পেতে ও কষ্ট পেতে দেখে এই বাড়ির প্রেতাত্মারা মজা পায়। মিস্টার চ্যাটার্জি এই পরিবারেরই এক অংশদার। তিনিও মানুষকে কষ্ট দিতে মজা পান। আজ পর্যন্ত যারা যারা এখানে এসেছে সবাই মারা গেছে বা পাগল হয়ে গেছে। শেষ বাসিন্দার নাম ছিল সৈকত ভৌমিক। আজ থেকে প্রায় 6 মাস আগে এসেছিল এখানে। প্রথম 2-3 দিন কোনো কিছুই ঘটেনি, কিন্তু চতুর্থ দিন ভোরবেলা রামচরণ যখন দরজা ধাক্কালো তখন সে দেখল সে ড্রয়িং রুমে বসে নিজের নখ দিয়ে মাটি আঁচড়ে চলেছে। তার চোখ দুটো লাল হয়ে গেছে আর মুখে একটা অদ্ভুত হাসি। সে শুধু একটা কথাই বলছে, আমি জীবন্ত, আমি জীবন্ত, আমি মরিনি, ওরা ওরা আমাকে কে ফেলেনি, আমি জীবন্ত, আমি জীবন্ত, আমি মরিনি।
মরিনি। সেই দিনই রামচরণকে দিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মিস্টার চ্যাটার্জির সঙ্গেও দেখা করার আর কোনো ইচ্ছা আমার ছিল না। এই নির্জনতায় এসে আমি যে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, সারা জীবন তা আমার সঙ্গে থাকবে। সঙ্গে থাকবে কুঠির বনলতার এই ভয়াবহ ইতিহাস ও তার জীবন্ত ভয়াবহ সব প্রেতেদের কথা, কুঠির বনলতার কথা। শুনছিলে কুঠির বনলতা। গল্পের সূত্রধার আমি, শ্বেতা। পোস্টার নীলেশ। রচনা, গল্প পাঠে ও সমস্ত পরিচালনায় অরূপ। তাহলে এবার তোমাদের পালা। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। এখনকার মতো বিদায়। ফিরবো খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকো, সঙ্গে রাখো BSX 2.0 কে। বিদায়।